নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে ভারতের রাজনৈতিক আকাশে যে পরিবর্তনের মেঘ ধীরে ধীরে জমছে, সেটাকে যদি হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা বলে ধরে নেওয়া হয়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। কারণ এই পরিবর্তনের পেছনে রয়েছে দীর্ঘদিনের নীরব প্রস্তুতি, সূক্ষ্ম হিসাব নিকাশ আর এমন এক রাজনৈতিক মানসিকতা যা প্রকাশ্যে কম কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে ক্ষমতার অঙ্ক নতুন করে সাজাতে জানে। আর সেই অঙ্কের কেন্দ্রে আজ আবার সক্রিয় হয়ে উঠছেন সোনিয়া গান্ধী। অনেকেই ভেবেছিলেন তিনি ধীরে ধীরে পর্দার আড়ালে সরে গেছেন, রাজনীতির সক্রিয় ময়দান ছেড়ে দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে সেই ধারণা বাস্তবের সঙ্গে আর মিলছে না। সোনিয়া গান্ধী আজ শুধুমাত্র কংগ্রেসের চেয়ারপারসন নন, তিনি আবারও নিজেকে তুলে ধরছেন একজন পূর্ণাঙ্গ রাজনৈতিক কৌশলবিদ হিসেবে। গত কয়েক মাসে আমরা দেখেছি তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, ইংরেজি ও হিন্দিতে ধারাবাহিকভাবে রাজনৈতিক নিবন্ধ লিখছেন এবং সর্বশেষ অসুস্থ শরীর নিয়েও একটি ভিডিও বার্তার মাধ্যমে সরাসরি আক্রমণ শানিয়েছেন বর্তমান সরকারের নীতির বিরুদ্ধে। এই বার্তা কোনো সাধারণ বিবৃতি নয়, এটি ছিল স্পষ্ট রাজনৈতিক সংকেত, কংগ্রেসকে একত্রিত হওয়ার ডাক, বিজেপি বিরোধী শক্তিগুলিকে একই ছাতার তলায় আনার আহ্বান এবং দিল্লির ক্ষমতার অঙ্ক নতুন করে ভাবার ঘোষণা। এই প্রেক্ষাপটে ২০০৪ সালের কথা নতুন করে মনে পড়ছে। তখন বিজেপির নেতৃত্বে অটল বিহারী বাজপেয়ীর সরকার তুলনামূলকভাবে শক্ত অবস্থানে ছিল। লোকসভায় বিজেপির আসন সংখ্যা ছিল ১৩৮টি এবং কংগ্রেসের ছিল ১৪৫টি। কিন্তু শেষ পর্যন্ত সরকার গঠন করেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। সেই সমীকরণের নেপথ্য কারিগর কে ছিলেন তা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সোনিয়া গান্ধী নিজে প্রধানমন্ত্রী হননি, কিন্তু সরকার গঠনের প্রতিটি সুতো ছিল তার হাতে। ২০০৯ সালে ইউপিএর প্রত্যাবর্তনের ক্ষেত্রেও মনরেগার মতো জনমুখী আইন বড় ভূমিকা নিয়েছিল, যে আইনের নেপথ্য ভাবনা ও রাজনৈতিক জোর ছিল সোনিয়া গান্ধীর নেতৃত্বে। আজ ২০২৪-এর পরের ভারতীয় রাজনীতিতে আমরা আবার এক আশ্চর্য মিল দেখতে পাচ্ছি। বিজেপি লোকসভায় ২৪০টি আসনে আটকে রয়েছে, ম্যাজিক ফিগার ২৭২টি থেকে তারা এখনও দূরে। অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স, আম আদমি পার্টি কিছুটা সরে গেলেও প্রায় ২৩৪টি আসনের কাছাকাছি দাঁড়িয়ে, ব্যবধান মাত্র কয়েকটি আসনের। এই সংখ্যার রাজনীতি শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করে। কে কত রাজ্য শাসন করছে তা নয়, কে কত সাংসদ জোগাড় করতে পারছে সেটাই শেষ কথা। এই জায়গাতেই সোনিয়া গান্ধীর সক্রিয়তা নতুন তাৎপর্য পাচ্ছে, কারণ তিনি জানেন কোথায় চাপ দিতে হয়, কাকে ছুতে হয়, কোন ইস্যুতে মানুষকে একত্রিত করা যায়। মনরেগা নাম পরিবর্তনের প্রশ্ন, এসআইআর বিরোধী আন্দোলন, গরিব মানুষের অধিকার, এই বিষয়গুলোকে সামনে এনে তিনি কেবল কংগ্রেসকে নয়, সমাজবাদী পার্টি, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, শিবসেনা, উদ্ধব, বামপন্থী দলগুলিকেও একই সুরে কথা বলার জায়গায় নিয়ে আসছেন। সংসদের ভিতরে ও বাইরে আমরা দেখছি বিভিন্ন দলের সাংসদরা একই ভাষায় কথা বলছেন, একই স্লোগানে হাঁটছেন। এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, এটা পরিকল্পিত রাজনৈতিক সমন্বয়ের ফল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে দুটি নাম ঘিরে, চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। এই দুই নেতা আজ এনডিএ সরকারের দুই প্রধান স্তম্ভ, কিন্তু একই সঙ্গে সবচেয়ে অনিশ্চিত স্তম্ভ। নাইডু এনডিএতে পুরোপুরি সন্তুষ্ট নন, এই বার্তা নতুন নয়। আর নীতিশ কুমারের রাজনৈতিক ইতিহাসই বলে দেয় তিনি কখন কোন দিকে ঘুরবেন তা শেষ মুহূর্তের আগে বলা কঠিন। ২০২৪-এর আগে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের কোঅর্ডিনেটর হতে চেয়েছিলেন, সেই সম্মান না পাওয়াতেই তিনি এনডিএতে ফিরে যান। আজ বিহারে তাকে কার্যত শক্তিহীন করে রেখে প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতার বড় অংশ সম্রাট চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়েছে। এতে নীতিশ কতটা স্বস্তিতে আছেন সেই প্রশ্ন থেকেই যায়। রাজনৈতিক সূত্র বলছে সোনিয়া গান্ধী এই দুই নেতার সঙ্গেই সরাসরি যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মাধ্যমে একটি কার্যকর হটলাইন বজায় রাখা হচ্ছে, যাতে দক্ষিণ ভারতের সমীকরণ নতুনভাবে সাজানো যায়। ওড়িশার নবীন পট্টনায়কের দল, আম আদমি পার্টির সঙ্গে সম্ভাব্য আন্ডারস্ট্যান্ডিং, সবকিছু মিলিয়ে একটাই লক্ষ্য স্পষ্ট হয়ে উঠছে, বিজেপি বিরোধী প্রতিটি শক্তিকে একটা ছাতার তলায় আনা। এখানে প্রশ্ন একটাই, এটা কি ২০০৪ সালের পুনরাবৃত্তি হতে পারে?
আজই সরকার পড়ে যাবে এমন দাবি করা বাস্তবসম্মত নয়, কিন্তু রাজনীতি সম্ভাবনার খেলা। মাত্র 12 থেকে 14 জন সাংসদ এদিক ওদিক হলেই ছবিটা বদলে যেতে পারে। আর সেই সম্ভাবনার দরজায় কড়া নাড়ছেন সোনিয়া গান্ধী, নীরবে, ধীরে, কিন্তু অত্যন্ত হিসেব করে। রাহুল গান্ধী সামনে থেকে লড়ছেন, প্রিয়াঙ্কা গান্ধী মাঠে নামছেন, খার্গে সংসদে সুর তুলছেন, কিন্তু এই পুরো রাজনৈতিক অর্কেস্ট্রার কন্ডাক্টর হিসেবে আবারও যাকে দেখা যাচ্ছে তিনি সোনিয়া গান্ধী। তিনি আবেগে নয়, সংখ্যায় বিশ্বাস করেন। তিনি জানেন কেন্দ্রীয় রাজনীতি শেষ পর্যন্ত অঙ্কের খেলায়। এই প্রক্রিয়া কতটা সফল হবে, বর্তমান সরকার কতটা চাপ সামলাতে পারবে, এনডিএর শরিকরা শেষ পর্যন্ত কোন দিকে যাবে, এই সব প্রশ্নের উত্তর দেবে সময়। বন্ধুরা, কিন্তু একটি বিষয় আজ স্পষ্ট, সোনিয়া গান্ধী রাজনীতিতে ফিরেছেন ফুল ফর্মে। আর এই প্রত্যাবর্তনকে হালকা করে দেখার সুযোগ নেই। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই নীরব সমীকরণ কি সত্যিই দিল্লির ক্ষমতার ছবিটা বদলে দিতে পারে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।